হামলা পাল্টা হামলায় আবার উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি ট্রাম্পের। মার্কিন ঘাঁটিগুলোকে নরকে পরিণত করার হুঁশিয়ারি আইআরজিসির। ভেনেজুয়েলায় ভূমিকম্পের 3 দিন পর মা ও শিশুকে জীবিত উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে 1430, নিখোঁজ অর্ধ লাখ। প্রাণের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত। ইউরোপে প্রতিদিনের রেকর্ড ছাড়াচ্ছে দাবদাহ, ফ্রান্সে 5 দিনে 1000 জনের মৃত্যু, জার্মানি, ডেনমার্ক ও চেক প্রজাতন্ত্রে সর্বোচ্চ সতর্কতা জারি। মেসির রেকর্ডের দিনে জর্ডানকে 3-1 গোলে হারালো আর্জেন্টিনা। নকআউটের প্রতিপক্ষ অপরাজিত কেপ ভার্দে। শীর্ষ 32-এ জাপান বাধা টপকাতে প্রস্তুত ব্রাজিল। দেখছেন শিরোনাম। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। সম্প্রতি তুরাগ নদে লাশ ভাসছে এমন অপপ্রচার নিয়ে ব্রিফিং করছেন ঢাকা জেলার এসপি শামীমা পারভিন। সরাসরি চলে যাব সেখানে। আমরা যেখানে জি মানে যখন পুলিশ উদ্ধার অভিযানে গিয়েছিল তখন কোন রাজনৈতিক দলের নেতাকর্মীরা পুলিশের সাথে বা তখন একত্রে ছিল কিনা ওই ট্রলারে বা সেই অভিযানে? না, আমরা তো ট্রলার থেকে কোনো লাশ উদ্ধার করিনি ভাই, আপনি মনে হয় একটু মানে গ্যাপ আছে। আমরা ট্রলার কেন্দ্রিক কোনো লাশ উদ্ধার করি নাই। আমরা ভাসমান একটা লাশ এসেছে, ভাসমান লাশ মানুষ পেয়ে আমাদেরকে খবর দিয়েছে, আমরা লাশটাকে নিয়ে এসেছি। সবসময় যা করি, নিয়ে আসার পরে লাশের যখন আইডেন্টিটি শনাক্ত হয়েছে, তার পরিবার এসেছে, পরিবার এসে অপমৃত্যু মামলা একটা রুজু করেছে। পরিবারকে আমরা আইনত সব কার্যক্রম করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছি। সুতরাং এখানে অন্য কোনো বিষয়গুলো যা আপনি বললেন এগুলোর তো কোনো সুযোগ নাই। জি, ফেসবুকে আসলে যেগুলো আসছে সেগুলো বিজেপি রাজনৈতিক দলের লোকজনই বলছেন। তারা বলছেন এই কারণে যে এই দুইজন 23 তারিখ একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল, সেখানে পুলিশ তাদেরকে ধাওয়া দিয়েছে এবং তারা পড়ে গেছে এবং তাদেরকে পেটানো হয়েছে, এই কারণে তাদের মৃত্যু হয়েছে। এটা তাদের বক্তব্য। তো সেই বক্তব্য খণ্ডন করতে পুলিশ কি বলছে আসলে? আরেকটি যোগ করবো আমি ম্যাডাম, সুমন যে এই সুমনের কিন্তু আমরা যতটুকু জেনেছি শুনেছি, ওর ফেসবুক আইডি ঘেটে দেখা গেছে যে একটা দলের হচ্ছে অনেক ভিডিও হচ্ছে আপলোড ছিল। এই বিষয়গুলো কি আপনি দেখছেন? আপনি সরি, আপনার প্রশ্নটা কি জানা ছিল? আচ্ছা, মনে পড়েছে আপনি যেটা বলেছেন, সেটা হচ্ছে একটা রাজনৈতিক দল থেকে, নিষিদ্ধ ঘোষিত একজন রাজনৈতিক দল থেকে এই প্রোপাগান্ডাটা ছড়ানো হচ্ছে। এখন কথা হচ্ছে যে আপনি প্রুফসে সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়তই অনেক কিছু ছড়ানো হয়। এটা আমাদের রাষ্ট্রে বা আমাদের সমাজে নতুন কিছু নয়। তো আমরা গুজবকে গুজব হিসাবেই ধরি, কারণ পুলিশ কাজ করে কনক্রিট প্রুফ নিয়ে, প্রুফ ছাড়া আমরা কথা বলি না। তো আমরা যখন একটা সোশ্যাল মিডিয়া একটা বিষয় আসে অবশ্যই খতিয়ে দেখি। আমরা এটাকে অবশ্যই নিয়েছি, কগনিজেন্সে নিয়েছি। যখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফেক আইডি থেকে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে, বিশেষ করে আমাদের পুলিশকে নিয়ে, তখন আমরা পুলিশ অবশ্যই কনসার্ন বিধায় আজকে আমি আপনাদের সামনে বসে আছি। আমরা তখন কি করি, আমরা জানেন যে আমরা এইগুলাকে ফেক কিনা এগুলো নিয়ে আমরা আগে ইনকোয়ারি করি, দেখি, তারপরে কথা বলি উইথ প্রুফ। তো আমরা এগুলোকে তদন্ত করেই দেখেছি, যখন সোশ্যাল মিডিয়াতে এসেছে আমরা কগনিজেন্সে নিয়েছি বিষয়টা, কারণ আমরা কোনো ধরনের এরকম ঘটনা কাম্য নয় কারোর কাছেই, পুলিশের কাছে তো নয়। সে কারণে কগনিজেন্সে নিয়েই আমাদের বাংলাদেশ পুলিশ কাজ করেছে। করার পরে দেখা গিয়েছে যে এই যে এটার সম্পূর্ণ অপপ্রচার আপনারা দেখেছেন। গতকালকে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এই বিষয়ে আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইটে এবং প্রেস রিলিজের মাধ্যমে বলা হয়েছে যে এটা সম্পূর্ণ পুলিশ কাজ করেছে, এ ধরনের কোনো ঘটনা সত্যতা পাওয়া যায়নি। এবং আমি একটু শেষ করি। সো আপনার প্রশ্ন, আপনার উত্তরটা এখানেই আছে। হ্যাঁ, জি প্রাথমিক ইনভেস্টিগেশন তো করে, জি মামলা হয়েছে, প্রাথমিক ইনভেস্টিগেশন তাদের পলিটিক্যাল পার্টির সঙ্গে ইনভলভমেন্ট কি পেয়েছে? আই থিঙ্ক মনে হয় আপনি যেটা বলছেন মামলা হয়েছে অপমৃত্যুর মামলা। আমার তো কোনো ক্রিমিনাল মামলা হয়নি, বা যেটা রেগুলার মামলা বলে সেই মামলা যদি হতো, যে মার্ডার মামলা, অপমৃত্যু কিন্তু বারবার বলছি আপনাকে, যদি না হতো তাহলে পরে অবশ্যই আমরা ইনভেস্টিগেশনে যেতাম। পরিবার কিন্তু আমার তো, কারণ আমি বারবার আপনাদের বলছি, ওনারটার সাথে অ্যাড করেই বলি, উনি বলছে যে ফেসবুক ঘেটে দেখা গিয়েছে তিনি একটা মানে তিনি আপলোড করতেন, লাইক এখন আমি ওনারটা একটু শেষ করি। উনি যেটা বলছেন আসলে ফেসবুকে, লাইক আমিও তো সবসময় কানাডার জাস্টিন ট্রুডোকে শেয়ার করি,
আমি ওনাকে আইডল মনে করি, আমি শেয়ার করে আমার ভালো লাগে, বা ইসলামিক একটা কথা পাইলে শেয়ার করি ভালো লাগে। দ্যাট মিনস এটা না যে, আর এটা দেখা পুলিশেরও কাজ না যে আপনি কি করছেন, কারণ ক্রাইমটা সেটা সংগঠিত না। আমাদের কাছে যদি এরকম মামলা হতো, যদি তার পরিবার বলতো যে আমার সন্তানকে মেরে ফেলেছে, আমি একটু বলি, আমার যদি কাছে মামলা আসতো, তার পরিবার যদি অভিযোগ দিত যে আমার সন্তানকে মেরে ফেলা হয়েছে, মার্ডার হয়েছে, অবশ্যই আমরা তদন্ত করতাম এবং সেই সংক্রান্তে অবশ্যই আইনগত ব্যবস্থা নিতাম। ঠিক আছে, কিন্তু ওনাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল কিনা এটা হচ্ছে আমরা আসলে জানতে। বারবার বলছি, আমি আপনার উত্তরটা একটু ওনার উত্তরটা দিয়ে নিই। রাজনৈতিক পরিচয় খোঁজা পুলিশের কাজ না। পুলিশের কাজ হচ্ছে অপরাধ সংগঠিত হলে অপরাধের প্রমাণ করে আসামিকে আইনের আওতায় আনা, অপরাধীকে। সো আমি কারোর রাজনৈতিক পরিচয় খুঁজতে যাই না। পুলিশের কাছে কারোর রাজনৈতিক পরিচয় নট এ ইস্যু। ইস্যু হচ্ছে কে ভিকটিম আর কে অপরাধী, এই দুইটা নিয়ে আমরা কাজ করি। জি প্লিজ, আপনারটা কি বলছিলেন? যেটা বলছিলাম যে তাহলে একটা ঘটনা, একটা ক্রাইমের সঙ্গে জি, ভিকটিমের পরিচয়ের কি কোনো সংশ্লিষ্টতা নেই তাহলে? হ্যাঁ, পরিচয়ের অবশ্যই সংশ্লিষ্টতা আছে যদি সেখানে অপরাধ সংগঠিত হয়। কিন্তু যেই এর নাম কি, সরি, সুমনের বিষয়টায় অপরাধ সংগঠিত হয়েছে বলে পরিবার কোনো অভিযোগ করেনি। সুতরাং যেহেতু পরিবারই, তার মা বাবাই তাকে শনাক্ত করছে আমাদের সন্তান অপমৃত্যু হয়েছে, তো সেখানে কি আমার আর পরিচয় তো পাওয়াই গিয়েছে, কে তার পিতা কে তার মাতা। তো আমার কি এখানে আর কাজ করার সুযোগ আছে? এই যে অপমৃত্যুর মামলাটা করলো, সেটা কি চাপে করেছে কিনা, বা এরকম আপনারা তো খতিয়ে দেখবেন বিষয়টা, যে এটা কোনো রাজনৈতিক চাপে করেছে কিনা? আপনার কথায় আমি আসি। আমার গত 3 মাসে মামলা হয়েছে 170টি অপমৃত্যু মামলা, ঠিক আছে, থানায়। এখন আমি অপমৃত্যু মামলা যখন পরিবার দেয়, আমরা পুলিশ আপনারা জানেন, যদি কোনো লাশ কোথাও পরিত্যক্ত অবস্থায় আমরা খুঁজে পাই, কোনো মার্ডার কেসের ঘটনা ঘটে, যদি তার পরিবার তাকে শনাক্ত না করে, তখন রাষ্ট্র নিজেই বাদী হয়ে মামলা নেন। এই নিশ্চয় আপনাদের এই আইনটা জানা আছে। এখন তার পরিবার যখন চলে আসে, তখন দায় দায়িত্ব অপমৃত্যুর ক্ষেত্রে কার পরে যায়? আর আমি যদি, আপনি যেটা বলছেন আলোচিত মামলা আপনারা ফেসবুক তৈরি করছে, যেটা আপনারা বলছেন এটা অপপ্রচারে গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে, নট গুরুত্বপূর্ণ না। তার পরিবার গুরুত্ব দেয়নি, তার পরিবার বলছে এটা অপমৃত্যু। আর আপনি যেটা বলছেন যে জোরপূর্বক বা ভয়ে, এটার উত্তর কিছুক্ষণ আগে দিয়েছি। এরকম যদি হতো, আপনারা যারা আমাকে কোশ্চেন করছেন তারা 22 তারিখের পরে এ পর্যন্ত আপনারাই মনে হয় আগে আমাকে চাপে ফেলতেন যে কেন মামলা নিলেন না, কেন ভয়ভীতি দেখাচ্ছেন, আপনার বিরুদ্ধে নিউজ করব, বলতেন কি না? কারণ আমি প্রতিনিয়ত কোনো একটা ঘটনা ঘটার আগে আপনাদের চাপে থাকি, এটা হচ্ছে কেন ধরছেন না, ওটা হচ্ছে কেন নিচ্ছেন না। তো আমার মনে হয় না আমার সাভার আশুলিয়ার কোনো সাংবাদিক ভাই এই পর্যন্ত আমাকে ফোন করে এই অভিযোগ দিয়েছে যে পুলিশ তাকে ভয়ভীতি দেখিয়ে মার্ডার কেসকে অপমৃত্যু বলে চালিয়ে দিয়েছে। এরকম সংবাদ আমি এখন পর্যন্ত সাংবাদিক ভাই বোনের কাছেও পাইনি, পরিবার থেকেও পাইনি, ইভেন কোনো জনগণের কাছ থেকেও পাইনি। সো আমার মনে হয় আপনারা এই বিষয়টা নিজেরাই একটু ভালো করে এগুলা দেখলে পরে আপনাদের উত্তর আপনাদের কাছে পেয়ে যাবেন। মানে কি পুলিশের অনুসন্ধানে এটা, মানে আপনারা তো অনুসন্ধান করেছেন নিশ্চয়ই, রাজনৈতিক দল বা কোনো পক্ষ থেকে এ ধরনের চাপ আসছে কিনা, এটা তো আপনারা অনুসন্ধান করেছেন? আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য নাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সবার জন্য একটু হালকা স্ন্যাক্সের ব্যবস্থা। তুরাগনদে লাশ ভাসছে এমন অপপ্রচার নিয়ে ব্রিফিং করছিলেন ঢাকা জেলার এসপি শামীমা পারভীন। আমরা সরাসরি সেখান থেকে যুক্ত ছিলাম। এবার দেশের বাইরের খবর। শান্তি চুক্তি উপেক্ষা করে আবারও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইরান। কেশম দ্বীপ সহ গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যে 8 মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার দাবি করেছে আইআরজিসি। এদিকে যুক্তরাষ্ট্র আবার যুদ্ধ শুরু করলে ইরানের অস্তিত্ব থাকবে না বলে হুমকি দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে নরকে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। শনিবার রাতে ইরানের কেশম দ্বীপ, সিরিক শহর ও গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবকাঠামো লক্ষ্য করে দ্বিতীয় দফা হামলা চালায় যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হরমুজের কাছে ইরানের অন্তত 10টি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। নিজের ট্রুথ সোশ্যালে ইরানে হামলার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। যুক্তরাষ্ট্র আবার যুদ্ধ শুরু করতে বাধ্য হলে ইরানের অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তেহরানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগও তোলেন ট্রাম্প।
অন্যদিকে ওয়াশিংটনের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের পাল্টা দাবি করে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে আইআরজিসি। কুয়েতের আলী আল সালেম ঘাঁটি ও বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম বহরের ঘাঁটিতে ইরানের এসব হামলায় গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে বলে দাবি আইআরজিসির। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে নরকে পরিণত করার হুঁশিয়ারিও দিয়েছে তারা। ওয়াশিংটন তেহরান পাল্টাপাল্টি হামলার জেরে নতুন করে শান্তি চুক্তি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সমঝোতা স্মারক দুপক্ষ মেনে চলবে কিনা তা নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ। এদিকে যুদ্ধবিরতি চুক্তির পরদিনই লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ঘটনার পর ইসরায়েলের সঙ্গে চুক্তিকে লেবাননের জন্য অপমানজনক বলে প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। তবে এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননের ভবিষ্যৎ ইরান বা হিজবুল্লাহ নির্ধারণ করবে না। তিনি আরও জানান, হিজবুল্লাহ পুরো লেবাননে নিরস্ত্র না হওয়া পর্যন্ত এবং ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করা হবে না। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। তীব্র হচ্ছে মস্কো কিয়েভ সংঘাত। ইউক্রেনের রুশ হামলায় নিহত 4, আহত 9। রাশিয়ার সামরিক ও জ্বালানি স্থাপনায় পাল্টা আক্রমণ। সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা পুতিনের। ভেনেজুয়েলায় ভূমিকম্পের 3 দিন পর মা ও শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1430 জনে। এখনও নিখোঁজ আছেন অর্ধ লাখ। প্রাণের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত। উদ্ধার কাজে যোগ দিয়েছে ব্রাজিল, স্পেন, ইতালি সহ বিভিন্ন দেশের উদ্ধারকারী দল। এই দুর্যোগে প্রায় 67,60,000 মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে প্রায় 72 ঘন্টা আটকে থাকার পর জীবিত উদ্ধার হয়েছেন এক বৃদ্ধা। স্থানীয় সময় শনিবার লা গুয়াইরায় স্পেনের মিলিটারি ইমার্জেন্সি ইউনিট এই উদ্ধার কাজ পরিচালনা করে। এর আগে একই এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে এক নবজাতক ও তার মাকেও জীবিত বের করে আনেন উদ্ধারকর্মীরা। পাশাপাশি কলম্বিয়ার দল উদ্ধার করেন 11 বছর বয়সী এক কিশোরকে। কিন্তু সময় যত গড়াচ্ছে, জীবিতদের খুঁজে পাওয়ার সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে। হাজারো পরিবার এখনও প্রিয়জনের অপেক্ষায় ধ্বংসস্তূপের পাশে দিন কাটাচ্ছে। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, উদ্ধার অভিযানে সহায়তা করতে এর মধ্যেই ইতালি, ব্রাজিল, স্পেন থেকে 1600-র বেশি উদ্ধারকর্মী পৌঁছেছেন। তবে লা গুয়াইরার অন্তত 100টি ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয় এবং ভারী যন্ত্রপাতির সংকট থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। জরুরি তৎপরতা নির্বিঘ্ন রাখতে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রবেশও সীমিত করেছে কর্তৃপক্ষ। মূল 2 ভূমিকম্পের পর আরও 430টির বেশি আফটার শকের রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর উপকূলের লা গুয়াইরা অঙ্গরাজ্যে ধ্বংসস্তূপ সরিয়ে এখনও জীবিতদের খোঁজ চলছে। সরকার জানিয়েছে, অঙ্গরাজ্যটির বিদ্যুৎ সরবরাহের প্রায় 60% পুনঃস্থাপন করা হয়েছে। কলম্বিয়া, কোস্টারিকা সহ বিভিন্ন দেশ থেকেও ত্রাণ পাঠানো হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM সতর্ক করেছে, এই দুর্যোগে প্রায় 67,60,000 মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন। রাজধানী কারাকাস সহ বিস্তীর্ণ এলাকায় জরুরি আশ্রয়, বিশুদ্ধ পানি, চিকিৎসা, স্যানিটেশন এবং খাদ্য সহায়তার প্রয়োজন দ্রুত বাড়ছে। সংস্থাটি বলছে, তাৎক্ষণিক উদ্ধার অভিযান শেষ হলেও ভেনেজুয়েলাবাসীর সামনে অপেক্ষা করছে দীর্ঘ পুনর্গঠন ও পুনর্বাসনের কঠিন পথ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এবার ফিফা বিশ্বকাপের খবর। অপ্রতিরোধ্য গতিতে ছুটছে বর্তমান চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার জয়ে উল্লাসে ভাসল ডালাস। সেরা একাদশ ছাড়াও আলবিসেলেস্তেদের এমন জয়ের স্বপ্ন বড় হয়েছে ভক্তদের। ফ্রি কিকে মেসির গোলকে আসরের অন্যতম সেরা মানছেন তারা। এবারও এলেমটনের হাতে বিশ্বকাপ দেখবে বলে বিশ্বাস সমর্থকদের। ডালাস থেকে বিস্তারিত জানাচ্ছেন SM ইকবাল। লিওনেল স্ক্যালোনি আগে থেকেই আভাস দিয়েছিলেন এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য কেবলই প্রস্তুতির মঞ্চ। তিনি যখন জর্ডানের বিপক্ষে তার একাদশ নামালেন, সেটা দেখেও কিন্তু তাই মনে হয়েছে।
দলের গুরুত্বপূর্ণ ফুটবলাররা ছিলেন মাঠের বাইরে, তার পরিবর্তে বি টিমকে তিনি খেলিয়েছেন। তারাও কিন্তু দুর্দান্ত করেছে। স্পেশালি যদি বলতে হয়, জিওভান্নি লো সেলসোর কথা শুরুতে একটি স্কোর উপহার দিয়েছিলেন, যদিও পরবর্তীতে সেটা অফসাইডের কারণে বাতিল হয়, কিন্তু 19 মিনিটে তিনি কিন্তু দুর্দান্ত একটা ফ্রি কিকে আর্জেন্টিনার গোলটা ঠিকই আদায় করে নিয়েছেন। গুড থিং মেসি ফ্রি কিক দেখতে পাচ্ছি, সো আমার জন্য ফুলফিল। সবাই বাংলাদেশকে চিনে, এখানে অন্যরকম একটা অনুভূতি। লাইফের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ খেলা দেখছি এবং মেসিকে লাইফের ফার্স্ট সরাসরি দেখছি, অ্যামেজিং ফিলিংস। জিওভান্নি লো সেলসো ছাড়াও দলের আরো যারা ফুটবলার ছিলেন তারা কিন্তু চেষ্টা করেছেন, অর্থাৎ মেসির ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য তাদের কিন্তু চেষ্টার কোনো কমতি ছিল না। স্পেশালি লওতারো মার্টিনেজের কথা বলা যেতে পারে। আজকের ম্যাচটায় তিনি কিন্তু আপ টু দ্য মার্ক ছিলেন। এছাড়াও ডিফেন্স লাইনটাও আর্জেন্টিনার ছিল দুর্দান্ত। সবকিছু মিলিয়ে মেসিবিহীন প্রথমার্ধটা ভক্তরা ঠিকই উপভোগ করেছেন। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আর্জেন্টিনা একটি গোল হজম করলেও ভক্তদের হতাশা ঘুচে যায় যখন লিওনেল মেসি মাঠে নামেন। মেসি মাঠে নামার পর থেকেই কিন্তু আর্জেন্টিনার খেলার প্রাণ ফিরে পায় এবং এই এটিএনটি স্টেডিয়ামে তৈরি হয় এক উন্মাতাল পরিবেশ। অবশেষে লিওনেল মেসি দুর্দান্ত এক ফ্রি কিকে আর্জেন্টিনার গোল স্কোরিং এর যে ব্যবধান সেটা 3-1 নিয়ে যান। লক্ষ্য সেট করে লিওনেল স্ক্যালোনি এই স্কোয়াডটাকে সাজিয়েছিলেন লিওনেল মেসিকে দ্বিতীয়ার্ধে খেলাবেন এবং তিনি যদি একটি স্কোর আদায় করে নিতে পারেন তার প্রস্তুতিটাও ঠিকঠাক হয়ে যাবে, সেটাই কিন্তু হয়েছে। লিওনেল মেসি অল্প সময় মাঠে থাকলে পরেও কিন্তু ভক্তদের এতটুকু আক্ষেপ ছিল না এই ম্যাচ দেখে। নকআউট পর্ব শুরু করার আগে প্রস্তুতির 16 কলা পূরণ করে নিল টিম আর্জেন্টিনা। রাউন্ড অফ 32 শুরু করার আগে প্রস্তুতির 16 কলা সেরে নিয়েছে টিম আর্জেন্টিনা। এর ধারাবাহিকতা নিশ্চয়ই তাদের রাখতে হবে নকআউট পর্বে, তবেই হয়তো এক একটি করে ধাপ অতিক্রম করে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এগিয়ে যাবে ফাইনালের মঞ্চে। এটিএনটি স্টেডিয়াম থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। ইউরোপ জুড়ে ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা। হাঙ্গেরি, জার্মানি, চেক প্রজাতন্ত্র ও ইতালি বিভিন্ন দেশে জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে ইতালিতে অতিরিক্ত গরমে পার্কিংয়ে রাখা গাড়িতে আগুন লাগার ঘটনাও নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। পশ্চিম ইউরোপ পেরিয়ে মধ্য ইউরোপেও ছড়িয়ে পড়েছে তীব্র তাপপ্রবাহ। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। রাজধানী সহ মধ্য হাঙ্গেরির বিস্তীর্ণ এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ রেড হিট ওয়ার্নিং। প্রচণ্ড গরমে সংসদ ভবনের বাইরে কৃত্রিম পানির ফোয়ারা নিচে আশ্রয় নিতে দেখা গেছে পর্যটকদের। আমার মনে হয় এটা পৃথিবীর পরিবর্তনেরই অংশ এবং যা বৈশ্বিক উন্নয়নের বাস্তবতা। আমাদের এ পরিস্থিতির জন্য প্রস্তুত হতে হবে। আমার কাছে মনে হয় শীতাতাপ নিয়ন্ত্রিত যন্ত্রের চেয়ে মিস্টিং ব্যবস্থা ভালো, কারণ এটি পৃথিবীকে আরো গরম করে না। তবে হাঙ্গেরির মতো স্থলবেষ্টিত একটি দেশকে এখন থেকেই ভাবতে হবে আগামী 10 থেকে 20 বছর কিভাবে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবে। জার্মানিতেও ভাঙছে রেকর্ড। শুক্রবার ফরাসি সীমান্তবর্তী সারব্রুকেন এলাকায় 41.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। শনিবার বার্লিনে তাপমাত্রা পৌঁছায় 38 এবং ফ্রাঙ্কফুর্টে 39 ডিগ্রি সেলসিয়াসে। পরিস্থিতি মোকাবিলায় নগরীর বিভিন্ন স্থানে ওয়াটার ক্যানন দিয়ে পানির কুয়াশা ছেটানোর উদ্যোগ নিয়েছে বার্লিন পুলিশ। চেক প্রজাতন্ত্রেও তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজধানী প্রাগ সহ দেশের সব অঞ্চলে সতর্কতা জারি করেছে চেক হাইড্রোমেটিওরোলজিক্যাল ইনস্টিটিউট। অতিরিক্ত গরমে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান এবং সরাসরি রোদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ইতালিতেও তাপদাহ ভয়াবহ রূপ নিয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে, আর অনুভূত তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি বেশি। এ অবস্থায় রোমের পিয়াচ্ছা ভিত্তরীয় এলাকার রাস্তার পাশে পার্ক করে রাখা একটি গাড়িতে অতিরিক্ত গরমে আগুন ধরে যায়। দ্রুত ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও কয়েকটি গাড়ি পুড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও চরম তাপদাহে নতুন ঝুঁকি তৈরি হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।
এদিকে ফ্রান্সে তীব্র দাবদাহে এক সপ্তাহে 1000 জনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফ্রান্স থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লুৎফর রহমান বাবু। সরাসরি যাব তার কাছে। বাবু, ফ্রান্সে গেল 5 দিনে এই তাপপ্রবাহের কারণে 1000 মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। গেল শুক্রবার শুধুমাত্র রাজধানী প্যারিসে 109 জনের মৃত্যুর ঘটনা ঘটে বলে জরুরি স্বাস্থ্য সেবা সংস্থা সামু এই তথ্য জানিয়েছে। একই সাথে তারা জানিয়েছে এই সংখ্যার সাথে হাসপাতালে যে মৃত্যু রয়েছে তাপপ্রবাহজনিত কারণে তাদেরকে এখানে যোগ করা হয়নি, যার ফলে এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখযোগ্য সংখ্যক মানুষের মৃত্যু ঘটেছে পানিতে নেমে সাঁতার কাটতে, অর্থাৎ গরম থেকে কিছুটা স্বস্তির জন্য তারা পানিতে নেমেছিলেন ডুবায় বা খালে, সেখানে মৃত্যুর ঘটনা ঘটেছে এবং সেইখানে কিশোর বয়সী অনেকেই রয়েছেন। পাশাপাশি মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে, 2 শিশু গাড়ির ভিতরে মৃত্যুর ঘটনাও ঘটেছে। তার পাশাপাশি আমি একটু জানিয়ে রাখি, তাপপ্রবাহের তীব্রতা এত বেশি ছিল যে অনেকে রাস্তায় গাড়ি পার্ক করে রেখে গিয়েছিলেন, সেই গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। চলমান এই তাপপ্রবাহের কারণে দেশটিতে অনেক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। রোববারে অনেকগুলো অনুষ্ঠান ছিল, কনসার্ট ছিল, অনেক কিছুই ছিল, সেগুলো বাতিল করা হয়েছে। পাশাপাশি এবারের এই যে তাপপ্রবাহের সময় গরমের যে বিষয়টি লক্ষ্য করা গেছে, অন্যান্য সময় দিনের বেলা তীব্র গরম থাকলেও রাতের বেলা আসলে তাপপ্রবাহ কিছুটা কমে আসতো, টেম্পারেচার কিছুটা কমে আসতো এবং মানুষজন ঠান্ডা অনুভব করতো, কিন্তু এবারই লক্ষ্য করা গেছে এবং রেকর্ড 1947 সালের পর সর্বোচ্চ, অর্থাৎ রাতের বেলা সর্বোচ্চ তাপমাত্রা এবছরই রেকর্ড করা হয়েছে প্রায় 43 ডিগ্রির উপরে। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে এই দেশটি হচ্ছে শীত প্রধান দেশ, যে কারণে হাসপাতাল বা অন্যান্য যে বড় বড় প্রতিষ্ঠানগুলো, সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকার কারণে মানুষের ভোগান্তি, কষ্টের পরিমাণ আরও অনেক বেশি বেড়ে গিয়েছে। চলমান এই তাপপ্রবাহের সময় দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ার পর সেখানে প্রায় 70,000 গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন, যার কারণে ভোগান্তির পরিমাণটা আসলে অনেক বেশি ছিল। এদিকে এই স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে 2003 সালে যে মৃত্যুর ঘটনা ঘটেছিল, অর্থাৎ সে সময় প্রায় 15,000 মানুষের মৃত্যুর ঘটনা ঘটে, তবে এবার সে ধরনের কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। না দেখার কারণ হতো ঘটতে পারে যে গতকালকে থেকে আমরা লক্ষ্য করছি যে তাপমাত্রা কিছুটা কমে আসছে এবং গতকাল সন্ধ্যা থেকেই বজ্রপাত ঘটছে, যদিও এখন পর্যন্ত বৃষ্টির খুব বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে না। যে আগামী মঙ্গল থেকে বুধবার নাগাদ আমরা আবহাওয়া সূত্রে যেটি জানতে পেরেছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তখন যদি বৃষ্টি নামে, কিন্তু এখন পর্যন্ত ব্যবসা গরম, আমরা লক্ষ্য করছি যে এখন পর্যন্ত ব্যবসা গরম রয়েছে এবং এই যে তীব্র তাপপ্রবাহের যে দখল মানুষের মধ্যে, হাসপাতালগুলিতে কিন্তু রোগীর চাপ খুব বেশি বেড়েছে। এখানে একটি বিষয় স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য যারা রয়েছেন বা ডাক্তার যারা রয়েছেন তারা জানিয়েছেন যে মানুষের মধ্যে এই যে তাপপ্রবাহের যে দখল, সেটি কিন্তু কাটিয়ে উঠতে আরও সময় লাগবে, যার জন্য মানুষ অনেক বেশি এই তাপপ্রবাহজনিত কারণে অনেক বেশি অসুস্থ হচ্ছে, বিশেষ করে শিশুরা অসুস্থ হচ্ছে এবং হাসপাতালগুলিতে গিয়ে রোগীর চাপ বেশি থাকায় অনেক ক্ষেত্রে জরুরি বিভাগে গিয়ে দীর্ঘক্ষণ মানুষকে অপেক্ষায় থাকতে হচ্ছে তাদের স্বাস্থ্য সেবা পেতে গিয়ে। এই বিষয়টি হয়তো বা আরও 2-3 দিন, অর্থাৎ আগামী বুধবার নাগাদ যদি বৃষ্টি কিছুটা নেমে আসে, তখন হয়তো এখন যে চলমান এই তীব্র তাপপ্রবাহের যে প্রভাবগুলো সেগুলো আস্তে আস্তে কমে আসবে। তো রাজধানী প্যারিস থেকে এখন যে চলমান তাপপ্রবাহের কারণে যে বিষয়গুলো ঘটছে তা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ফ্রান্স থেকে। আজ থেকে চালু হয়েছে বাংলাদেশি পর্যটকদের জন্য ভারতীয় ভিসা। এই খবরে খুশি পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা। বাংলাদেশি পর্যটকদের স্বাগত জানাতে কলকাতার হোটেল পাড়ায় চলছে প্রস্তুতি। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সুব্রত, দেখুন, এইটা খুব স্বাভাবিকভাবেই যে গত 2 বছর ধরে ভারতের এই পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বিস্তীর্ণ এলাকা, যেখানে মূলত বাংলাদেশি পর্যটকরা এসে থাকেন, শপিং করেন, চিকিৎসা করেন এবং তাদের অন্যান্য কাজ, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করেন। আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি মধ্য কলকাতার নিউ মার্কেটের মার্কুই স্ট্রিট এবং এর আশেপাশে 3 শতাধিকের মতো আবাসিক হোটেল আছে। এই হোটেলগুলোতে থেকেই মূলত বাংলাদেশি পর্যটকেরা তাদের নির্দিষ্ট গন্তব্য
গন্তব্যে আসা যাওয়া করতেন। 2 বছর প্রায় কার্যত এই এলাকায় শ্মশানপুরীতে পরিণত হয়েছিল। আমি শুধু আমার সহকর্মীকে দেখাতে বলবো, এই আমার সামনে মার্কুই স্ট্রিট, এই মার্কুই স্ট্রিট দুটো দোকান, একটি দোকান গার্মেন্টসের দোকান এবং অন্য একটি পরিবহন সংস্থার দোকান ছিল। এই দুটো দোকান কিন্তু কার্যত বন্ধ হয়ে গিয়েছিল শুধুমাত্র বাংলাদেশি পর্যটকেরা না আসার কারণে। ওই দোকানটি আমি পাশের যে ডান দিকের দোকানটি দেখাবো, সেই দোকানটি প্রথমে পরিবহন সংস্থার দোকান ছিল এবং তারপর সেটি রেডিমেড গার্মেন্টসের দোকান হয় এবং সেখানে যেখানে দেখা গিয়েছিল যে বাংলাদেশি পর্যটকেরা একেবারেই আসতেন না বা আসার সুযোগ পাননি, সেই দোকানটিও শেষমেশ গত 2 মাস হলো বন্ধ হয়ে গিয়েছে। এবং শুধু তাই নয়, আমাদের চারপাশে যে সমস্ত দোকানগুলোতে দেখছি এখনও পর্যন্ত তারা কিন্তু শুধুমাত্র শাটার খুলে এসি এবং লাইট ন্যূনতম চাহিদা অনুযায়ী তারা চালাচ্ছেন এবং দোকানের যে কর্মী, সেই কর্মী সংখ্যক প্রায় অর্ধেক, কোথাও প্রায় 75% কর্মীর সংখ্যা কমিয়ে দিয়ে তারা কিন্তু ব্যবসা কোনোরকমভাবে টিম বাতি জ্বালানোর মতো জ্বালাচ্ছিলেন। কিন্তু যেহেতু গত 25 তারিখে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী উনি যখন বলেছেন যে বাংলাদেশি পর্যটকদের জন্য আবার ভিসা ব্যবস্থা স্বাভাবিক করবেন, তারপর থেকে কিন্তু আশার আলো তা দেখতে শুরু করেছেন এবং আজকে 28 জুন সকাল থেকেই ঢাকার ভিসা সেন্টারে যখন অসংখ্য ভারতে আসা প্রত্যাশী বাংলাদেশি পর্যটকরা যখন আবেদন করেছেন, স্বাভাবিকভাবেই তাদের মধ্যে, এই ব্যবসায়ীদের মধ্যে একটা আশার আলো সঞ্চার হয়েছে। এবং আমরা গত কয়েকদিন ধরে বিভিন্নভাবে কথা বলে দেখেছি যে এখানে 2 বছর ধরে যেহেতু বাংলাদেশি পর্যটকেরা আসেননি, ফলে দেখা যাচ্ছে যে অনেক অব্যবস্থা, ত্রুটি, হোটেলগুলো গোছানো নয় এবং নানা রকমভাবে অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে। সেখান থেকে ব্যবসায়ীরা কিন্তু বলছেন আবার ঠিকঠাক করা এবং পরিচ্ছন্নতা এবং নিরাপত্তার বিষয়টি সেটিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশি পর্যটকদের আসার যে খবর, তাতে কলকাতার ব্যবসায়ীরা খুশি এবং সেটা নিয়ে এখনও কিন্তু একটা চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম কলকাতা থেকে। তীব্র হচ্ছে রাশিয়া ইউক্রেন সংঘাত। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 9 জন। জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় রাশিয়ার সামরিক ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করছে কিয়েভ। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। দীর্ঘ 5 বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। নানা আলোচনা চললেও কমছে না এ রক্তক্ষয়ী সংঘাত। স্থানীয় সময় শনিবার ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ হামলা চালায় রাশিয়া। সুমি অঞ্চলে একটি আবাসিক ভবনে ড্রোন হামলায় 66 বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। এছাড়া পৃথক হামলায় সেখানে আরও বেশ কয়েকজন আহত হন। এছাড়া নিপ্রোপেট্রোভস্ক ও জাপোরিঝিয়া অঞ্চলে রুশ বাহিনীর হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। বেশ কয়েকটি বহুতল ভবন ও অন্যান্য বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার অভ্যন্তরে হামলার মাত্রা আরও বাড়িয়েছে ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন FP5 ফ্ল্যামিঙ্গো ক্ষেপণাস্ত্র দিয়ে ভোলগোগ্রাদের টাইটান বারিকাদি সামরিক শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে। ইউক্রেনের দাবি, সেখানে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সহ বিভিন্ন আর্টিলারি ও সামরিক সরঞ্জাম তৈরি করা হয়। এছাড়া মস্কোর জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভ্লাদিমির অঞ্চলের একটি ট্রান্সনেফট তেল পাম্পিং স্টেশনেও হামলার দাবি করেছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে ভোলগোগ্রাদে ইউক্রেনের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং একটি শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে রোস্তভ অঞ্চলের শামবেক হাইটসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত বিজয়ের স্মৃতি বিজড়িত জাদুঘর কমপ্লেক্সেও ইউক্রেনীয় ড্রোন হামলার অভিযোগ উঠেছে। বেসামরিক অবকাঠামোতে এসব হামলা সন্ত্রাসী কর্মকাণ্ডে শামিল বলে নিন্দা জানিয়েছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে নোভোস্কেলিওভাতে গ্রামটির নিয়ন্ত্রণ এখন রাশিয়ার, যদিও এ দাবি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি ইউক্রেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পাকিস্তানের করাচিতে রেঞ্জার্স সদর দপ্তরের সশস্ত্র হামলায় 3 নিরাপত্তা কর্মী সহ নিহত 8। বেলুচিস্তানে আলাদা অভিযানে 8 সন্ত্রাসীর মৃত্যু। দীর্ঘ 13 বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগের ঘোষণা দিলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ। শনিবার তিনি নিজেই বিষয়টি জানান। একই সঙ্গে দেশে আগাম প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা দিয়েছেন। সপ্তাহখানেকের মধ্যেই তিনি সরে দাঁড়াবেন। গত 1.5 বছর ধরে সার্বিয়া জুড়ে দুর্নীতি বিরোধী আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা। 2024 সালে নভেম্বরে নোভি সাদ শহরে একটি
রেল স্টেশনের ছাউনি ধসে 16 জনের মৃত্যু হয়। ওই ঘটনার পর অনেক মানুষ সরকারের জবাবদিহি দাবি করে রাস্তায় নামেন। জানা যায় গত কয়েক মাস ধরে সরকার বিরোধী আন্দোলনের চাপে ছিলেন ভুচিচ। অবশেষে তোপের মুখে পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। পাকিস্তানের বেলুচিস্তানে আলাদা দুটি অভিযানে অন্তত 8 সন্ত্রাসী নিহত হওয়ার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। ISPR এর এক বিবৃতিতে বলা হয়, গেল বৃহস্পতিবার ও শুক্রবার প্রদেশের খারান ও মাস্তুং জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এতে খারানে 3 জন এবং মাস্তুংয়ে প্রাণ হারায় আরও 5 জন। নিহতদের মধ্যে একজন আত্মঘাতী হামলাকারী ছিল বলে জানিয়েছে দেশের সেনাবাহিনী। ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ করে ISPR আরও জানায়, ভারতের মদতপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে অভিযান চলবে। সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছে প্রেসিডেন্ট আসিফ আল জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এদিকে পাকিস্তানের করাচিতে রেঞ্জার্স সদর দফতরের সশস্ত্র হামলায় অন্তত 3 নিরাপত্তা সদস্য নিহত হয়েছে। হামলায় 5 হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার সন্ধ্যায় করাচির গুলিস্তান জহুর এলাকায় পাকিস্তান রেঞ্জার্সের সদর দপ্তরে হামলাতে চালানো হয়। সিন্ধু পুলিশের মহাপরিদর্শক জানান, বিস্ফোরক বোঝাই একটি যানবাহন নিয়ে মূল ফটক দিয়ে 5 জন ভারী অস্ত্রধারী কম্পাউন্ডে প্রবেশ করে গুলি চালায়। হামলার পর ঘটনাস্থল ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। বিশেষ নিরাপত্তা ইউনিট, অ্যান্টি টেররিস্ট ফোর্স এবং রেঞ্জার্স সদস্যরা যৌথভাবে ক্লিয়ারেন্স অভিযান চালায়। এ ঘটনায় অন্তত 2 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলায় দায় স্বীকার করেনি। ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে মহরমের শোকযাত্রার বিষাক্ত ক্যাপসুল বিতরণ করে 15,000 মানুষকে হত্যার পরিকল্পনা ভণ্ডুল করেছে পুলিশ। শুক্রবার শহরের বাইকুল্লা পবিত্র আশুরায় তাজিয়া মিছিলে অংশ নেওয়া মানুষের মধ্যে ক্যাপসুল বিতরণের সময় ফায়াজ প্রেমজি নামে এক ব্যক্তিকে হাতে নাতে আটক করা হয়। পরে ওই ব্যক্তির কাছ থেকে 14,900টি বিষাক্ত ক্যাপসুল জব্দ করে পুলিশ। ক্যাপসুলগুলোতে প্রাণঘাতী জিঙ্ক ফসফাইড মেশানো ছিল। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অন্তত 15,000 মানুষকে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় মামলা করা হয়েছে। পাশাপাশি এর পেছনে কোনো জঙ্গি সংশ্লিষ্টতা আছে কি না সেটিও তদন্ত করা হচ্ছে। এদিকে ওই ক্যাপসুল খেয়ে অন্তত 11 জন অসুস্থ হয়ে পড়লেও সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে ঘিরে আলোচনার শেষ নেই। তবে তার সবচেয়ে বড় রহস্য তার মায়ের পরিচয়, যা কিনা এত বছর যাবৎ গোপন রাখা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, এই সত্য প্রকাশ পেলে কেঁপে উঠতে পারে কিম পরিবারের শাসনের ভিত। কেন এত বছর আড়ালে রাখা হয়েছে কিম জং উনের মাকে, তা নিয়ে এবারের রিপোর্ট। উত্তর কোরিয়ার মানুষকে ছোটবেলা থেকেই শেখানো হয় কিম পরিবার দেশ শাসনের জন্যই জন্মেছে। শুধুমাত্র এই বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে 3 প্রজন্মের শাসন। আর একে বলা হয় মাউন্ট প্যাক্টু রক্তধারা। তাই কিম জং উনের পরিবার সম্পর্কে রাষ্ট্র যা দেখতে চায়, মানুষ শুধু সেটুকুই জানে। তবে এই গল্পের আড়ালে সবচেয়ে বড় গোপন অধ্যায় তার মা। উত্তর কোরিয়ায় ক্ষমতার সবচেয়ে বড় ভিত্তি হলো মাউন্ট প্যাক্টু রক্তধারা। রাষ্ট্রের দাবি, কিম পরিবার এই পবিত্র বংশের উত্তরসূরি। সেই কারণেই কোনো রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও মাত্র 27 বছর বয়সে দেশের সর্বোচ্চ নেতা হন কিম জং উন। কিম জং উনের মায়ের নাম কো ইয়ং হুই। তার জন্ম জাপানের ওসাকা শহরে। ছোটবেলায় তিনি পরিবারসহ উত্তর কোরিয়ায় চলে আসেন। বড় হয়ে যোগ দেন দেশের বিখ্যাত মানসুদের শিল্পী দলে। নাচ গানের অনুষ্ঠান করতে গিয়েই পরিচয় হয় তৎকালীন নেতা কিম জং ইলের সঙ্গে। ধীরে ধীরে দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের 3 সন্তানের জন্ম হয়। কিম জং উন তাদেরই একজন। তবে কো ইয়ং হুই কখনো কিম জং ইলের আনুষ্ঠানিক স্ত্রী ছিলেন না। তাই তাকে এবং তার সন্তানদেরকে অনেক বছর লোকচক্ষুর আড়ালে রাখা হয়। এমনকি কিম জং উনের দাদা কিম ইল সুংও তাকে প্রকাশ্যে পরিবারের অংশ হিসেবে তুলে ধরেননি। 2004 সালে ফ্রান্সে স্তন ক্যান্সারে মারা যাওয়ার পরও উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ইয়ং হুইয়ের মৃত্যুর খবর পর্যন্ত প্রকাশ করেনি। আজও উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে কিম জং উনের মায়ের নাম
উচ্চারণ করা হয় না। কারণ জনগণ যদি জানতে পারে দেশের নেতার মা জাপানে জন্ম নেওয়া এমন এক পরিবারের সদস্য ছিলেন যাদের রাষ্ট্র একসময় নিচু শ্রেণীর বলে দেখত, তাহলে কিম পরিবারের পবিত্র রক্তধারার গল্প প্রশ্নের মুখে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। আর সেই প্রশ্ন নাড়িয়ে দিতে পারে উত্তর কোরিয়ার বংশগত শাসনের শক্ত ভিত্তিকে। ঈশিতা আক্তার, সময় সংবাদ। 16 বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরও কঠোর আইন করেছে অস্ট্রেলিয়া সরকার। শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে রাখতে এমন পদক্ষেপ। নতুন নিয়ম অনুযায়ী আইন মানতে ব্যর্থ হলে সোশ্যাল মিডিয়ার কোম্পানিগুলোকে সর্বোচ্চ 9,90,00,000 অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হবে। 2025 সালের ডিসেম্বর থেকে 16 বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টিকটক ও ইউটিউব সহ 10টি বড় সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সরকারি তদন্তে দেখা গেছে অনেক শিশু এখনও এসব প্ল্যাটফর্ম ব্যবহার করছে। এর জেরে ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টিকটক ও ইউটিউবের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির সরকার। আবারও উঠেছে ইটালির সিসিলি দ্বীপের মাউন্ট অ্যাটনা আগ্নেয়গিরি। লাভা প্রবাহ শুরু হওয়ায় সতর্কতার মাত্রা সবুজ থেকে হলুদে উন্নীত করেছে দেশটির সিভিল প্রোটেকশন বিভাগ। শুক্রবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় মাউন্ট অ্যাটনার পূর্ব ঢালে আগ্নেয়গিরির কম্পন বেড়ে যাওয়ার পাশাপাশি প্রায় 3000 মিটার উচ্চতায় লাভা প্রবাহ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে আগ্নেয়গিরির কার্যক্রম আরও তীব্র হওয়ার আশঙ্কায় 4 ধাপের সতর্ক ব্যবস্থার দ্বিতীয় ধাপে উন্নীত করা হয়। দেশটির জাতীয় ভূপদার্থবিদ্যা ও আগ্নেয়গিরি গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী ইটালির সিসিলি দ্বীপের পূর্ব উপকূলে অবস্থিত মাউন্ট অ্যাটনা ইউরোপের সর্বোচ্চ বড় সক্রিয় আগ্নেয়গিরি। এখানে প্রায় লাভা উদগীরণ, ছাই নির্গমন এবং মাঝে মধ্যে বিস্ফোরণমূলক অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। যানবাহন নয়, যেন ইটালির ইতিহাস আর সংস্কৃতিরই এক চলমান প্রতীকের নাম ভেসপা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পুনর্জাগরণের সাক্ষী কিংবদন্তি ভেসপা স্কুটার পা রাখলো 80 বছরে। 4 দিনব্যাপী বর্ণিল আয়োজনে রোমে উদযাপিত হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই 2 চাকার যানবাহনটির জন্মদিন। শুধু একটি স্কুটার নয়, ইতালির পুনর্জাগরণ আর স্টাইলের প্রতীক ভেসপা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ পেরিয়ে ইতালির মানুষের চলাচলে গতি এনে দেয়া ভেসপা স্কুটারে 80 বছর পূর্তি উদযাপন করছে ইতালি। ফোরো ইতালিকো ও স্তাদিও দেই মার্মি এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে ভেসপা ভিলেজ, যেখানে রয়েছে প্রদর্শনী, শোভাযাত্রা, রেস এবং বিশ্বের বিভিন্ন দেশের ভেসপা ক্লাবের অংশগ্রহণ। 1946 সালে ইতালির পিয়াজিও কোম্পানি প্রথম ভেসপা বাজারে আনে। যুদ্ধবিধ্বস্ত ইতালিতে সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং সহজে চালানো যায় এমন একটি ব্যক্তিগত যান হিসেবে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। সময়ের সঙ্গে ভেসপা শুধু একটি স্কুটার নয়, বরং ইতালির শিল্প, নকশা, উদ্ভাবন এবং আধুনিক জীবনধারার প্রতীকে পরিণত হয়। চলচ্চিত্রের পর্দাতেও সমান জনপ্রিয় ভেসপা। গ্রেগরি পেইক ও অড্রে হেপবার্ন অভিনীত গার্লজয়ী চলচ্চিত্র রোমান হলিডের পর বিশ্বজুড়ে ভেসপার পরিচিতি আরও বেড়ে যায়। এরপর অসংখ্য সিনেমা, বিজ্ঞাপন এবং পর্যটন প্রচারণায় ব্যবহৃত হয়ে এটি ইতালির সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। 8 দশকের যাত্রায় ভেসপার নকশায় প্রায় 160টি পরিবর্তন আনা হয়েছে। বিশ্বজুড়ে বিক্রি হয়েছে প্রায় 2 কোটি স্কুটার, যার মধ্যে গত 1 দশকেই বিক্রি হয়েছে 20 লাখের বেশি ইউনিট। বর্তমানে বিশ্বের প্রায় 100টি দেশে বিক্রি হচ্ছে ভেসপা। ইতালি, ভিয়েতনাম ও ভারতের 3টি কারখানায় তৈরি হওয়া এই কিংবদন্তি স্কুটার আজও ঐতিহ্য, নকশা ও আধুনিক প্রযুক্তির অনন্য সমন্বয়ের প্রতীক হয়ে রয়েছে। শিউলি রোসা, সময় সংবাদ। এই পর্যায়ে আন্তর্জাতিক সবার শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেবো আরেকবার। হামলা পাল্টা হামলায় আবার উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি ট্রাম্পের। মার্কিন ঘাঁটিগুলোকে নরকে পরিণত করার হুঁশিয়ারি আইআরজিসির। ভেনেজুয়েলায় ভূমিকম্পের 3 দিন পর মা ও শিশুকে জীবিত উদ্ধার। মৃতের সংখ্যা বেড়ে 1430। নিখোঁজ 250,000। প্রাণের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত।
এবং ইউরোপে প্রতিদিনের রেকর্ড ছাড়াচ্ছে দাবদাহ। ফ্রান্সে 5 দিনে 1000 জনের মৃত্যু। জার্মানি, ডেনমার্ক ও চেক প্রজাতন্ত্রের সর্বোচ্চ সতর্কতা জারি। এই ছিল আন্তর্জাতিক সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। আর এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। আইরিন, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ দিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।